অভয়নগর সহ পুরো বিশ্ব বাংলাদেশ দেখছে এবং সর্বপ্রথম বাংলাদেশে যখন ঢাকা থেকে শুরু হয় এই আন্দোলন, কোটা আন্দোলন, সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা ঢাকা থেকে শুরু হয়ে সারা বাংলাদেশ ছড়িয়ে গেছে। আমাদের অভয়নগর নওপ্রাথে সর্বপ্রথম আন্দোলন হয় 18 জুলাইতে। সেখানে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় অভয়নগর নওপ্রাথে 15 জুলাই। সেটা অনেকেই জানে না। সেটা আমার নাম্বার থেকে 15 জুলাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেখানে নামমাত্র 10 থেকে 12 জন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হলো। সেখান থেকে মেসেঞ্জার গ্রুপ, সেই মেসেঞ্জার গ্রুপের আমি অ্যাডমিন এবং সেখানে কিছু সংখ্যক আন্দোলন করবে এরকম ইচ্ছুক করার জন্য তাদের অ্যাড করা হয়। এই করতে করতে 17 তারিখে রাত্রেবেলা আমরা কিছু ফেস্টুন, কিছু ব্যানার, কিছু একটা প্যানা এবং কিছু পতাকা আমরা নিয়ে রেডি থাকি। 18 জুলাই সকাল 10টার সময় মডেল স্কুলের সামনে থেকে আমরা আন্দোলন শুরু করি। 18 জুলাই প্রথম যখন আমরা আন্দোলন শুরু করি, এর আগে প্রথম 15 তারিখে যখন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেখি যে যেখানে আমাকে অন্য গ্রুপে কেউ না কেউ অ্যাড করতেছে, আবারই আমিও আমাদের এই গ্রুপে অ্যাড করে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অভয়নগর প্রত্যেকটা ইউনিয়নের থেকে প্রত্যেকটা জোন দেখি এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ তারা খুলে আন্দোলন করার চেষ্টা করতেছিল। কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারছিলাম না বিধায় আন্দোলন শুরু করতে পারতেছিলাম না। যখন 15 তারিখে হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে একে অপরকে এক করে, তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা 18 জুলাই অভয়নগর নওপ্রাথে আন্দোলন শুরু করি। 18 জুলাই যেদিনকে আমরা প্রথম আন্দোলন করি, 17 তারিখে সন্ধ্যে 7টার সময় আমাদের সাবেক এমপি সাহেব এনামুল হক বাবুল ফরাজি তার ছেলে রুমন আমাকে ফোন দেয়, দিয়ে আমাকে বলে কি যে ভাইয়া, আমরা তো অভয়নগরে ছেড়ে একসঙ্গেই দেখা হয়, একসঙ্গেই থাকা হয়, তা তোমরা যদি আন্দোলন করো, এটা আসলে এখন আর ছাত্রদের আন্দোলন নেই, এটা রাজনৈতিক আন্দোলনে চলে গেছে, তা তোমরা আন্দোলনটা বাদ দাও। এটা হলো আমাকে 17 তারিখে রুমন ভাই আমাকে ফোন দিয়ে জানাইছিল যে আন্দোলনটা বন্ধ করার জন্য। এবং পাশাপাশি আমাদের 18 জুলাই পরে আরো একদিন আন্দোলন হয়, সেটা হলো 4ই আগস্ট। সেখানে 4ই আগস্টের দিন সকাল 4ই আগস্টের আগের দিন 3 তারিখে রাত 11টা 48-এ আমার এখনো মনে আছে, আমাদের সাবেক এমপি সাহেব নিজেই, এনামুল হক বাবুল ফরাজি সাবেক এমপি সাহেব আমাকে আমার নাম্বারটা সাংবাদিক ওসামার কাছ থেকে নিয়ে আমাকে ফোন দেয়, দিয়ে বলতেছে কি যে তোমার বাসা কোথায়, বাবার নাম কি, জিজ্ঞেস করার পরে বলে কি যে মেহেদী, তুমি কোনোভাবে দেখো প্রোগ্রামটা অফ করা যায় কিনা, 4ই আগস্ট প্রোগ্রাম। তখন আমি বললাম যে চাচা, আসলে মেসেঞ্জার গ্রুপের এবং পাশাপাশি লোকজন ঐক্যবদ্ধ হয়েই 4 তারিখে আন্দোলনের নামতে চাচ্ছে, কথা তুমি যদি বাদ দিতে বলো অবশ্যই বাদ যাবে। এবং আরেকটা কথা হলো, সেটা আমার কাজিন সাবেক কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ড আসাদ বিশ্বাস, ওনাকে আমাদের সাবেক এমপি সাহেব ফোন দেয়, দিয়ে বলে কি তোমার কাজিন মেহেদী আন্দোলনের মুখ্য ভূমিকায় আছে, তাকে অফ করো এবং আমাকে তাকে নিশ্চিত করো যে যাতে আন্দোলন না হয়। এই ক্ষেত্রে আসাদ বিশ্বাসও আমাকে ফোন দিয়ে বলে কি আন্দোলন বন্ধ করতে। 4 তারিখে সকালবেলা ঠিক 6টা 45-এ আমার বাসায় 2 সদস্য এক পুলিশ গেছিল আমার খোঁজ নিতে কিংবা আমাকে ধরতে। আল্লাহর রহমতে আমি 4 তারিখে সকালবেলা, ওই দিনকে সকালবেলাই বাসার থেকে বেরিয়ে গেছিলাম আগের থেকেই আমার অন্য একটা আত্মীয়র বাসায়। পাশাপাশি আমাকে ইউনূস সাহেব রাত্রেবেলা 4 তারিখের আগের দিন 3 তারিখে আমাকে প্রায় 26 মিনিট ওনার সঙ্গে আমার সাথে কথা হোয়াটসঅ্যাপে কথা। ওনার শুধু রিকোয়েস্ট, আন্দোলন আপনারা যদি করতে চান, তোমরা যদি ছোট ভাই ছাত্ররা করতে চাও করতে পারো, কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক, বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, গাড়ি ঘোড়া, রাস্তাঘাট আগুন দিয়ে পোড়ানো, মানুষের জানমাল নিরাপদ নিয়েই তোমরা আন্দোলন সফল করতে পারো। এইটা ছিল আমাদের সাবেক ইউনো সাহেব নওশাদ স্যারের কথা। 5ই আগস্ট যখন কর্মসূচি দেওয়া হয়, গণভবন সবাই মিলে আমাদের সারা বাংলাদেশ থেকে গণভবন আমরা আক্রমণ করব যাতে স্বৈরাচার পতন করানোর জন্য। ঠিক সেই মুহূর্তে একটা নিউজ পেলাম দুপুর 12:30টার সময়
যে হয়তো শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে। তখন ঠিক 12:30টার সময় আমার ভাই অ্যাডভোকেট, আমি তাকে ফোন দিই, তিনি ঢাকায় জজ কোর্টের অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন। ওনাকে ফোন দেওয়ার পরে উনি আমাকে বলল নিউজ সত্য, কিন্তু এখনো পাবলিশ নিউজ না। তখন আসলে মনে হলো কি, 1971 সাল যেমন আমরা দেখিনি, হয়তোবা শুনে বইতে পড়ে কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখে, টিভি চ্যানেলে দেখে আমাদের নিজের শরীরে পশম যেমন লোম খাড়ায় যায় আনন্দে, ভয়তে, খুশিতে, ঠিক 5ই আগস্ট ওই দুপুর 12:30 1টার সময় যখন হাসিনা পালায় যাচ্ছে কিংবা যাবে, তখন ওই নিউজটা শুনে আরো মনে হলো যে নতুন বাংলাদেশ আমরা পাইছি, আমরা নতুন ভাবে জীবনযাপন করার সুযোগ পাইছি। বাংলাদেশ জুলাই অভ্যুত্থান আমাদের একটা স্মরণীয় মাস, যেখানে আমাদের ছাত্ররা নিহত হয়েছে। সবচেয়ে বড় বিষয়, আমাদের ছাত্ররা নিহত হয়েছে এবং পাশাপাশি সাধারণ মানুষেরও মাল জানের ক্ষতি হয়েছে। এই গণ অভ্যুত্থানের দিক থেকেই আমি বিবেচনা করি আমাদের বাংলাদেশ যতদিন বেঁচে আছে, বাংলাদেশ যতদিন থাকবে, এই গণ অভ্যুত্থান, এই জুলাই মাস, এই আগস্ট মাস আমরা যেন সারা জীবন স্মরণীয় করে রাখতে পারি। কথায় আছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ঠিক আমাদের বর্তমানে যিনি উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস, আমি মনে করি উনি যেভাবে দেশ চালাচ্ছেন সুন্দরভাবে চালাচ্ছেন এবং উনি যদি যখন ব্যক্তি না থাকবে, আমাদের দেশ তো কেউ না কেউ চালাবে। এবং যিনি আসুক না কেন, যে সরকারই আসুক না কেন আগামীতে, সেই সরকার যাতে বাংলাদেশকে দখলবাজ, চুরি, হামলা, ধর্ষণ, বিভিন্ন রকম অবৈধ কাজ এরকম এবং সিন্ডিকেট, এইগুলো যদি সেই সরকার আমাদের দেশকে সুসংগঠিতভাবে রাখতে পারে, সেই সরকারকে আমরা সংবর্ধনা জানাবো। আর যদি সেই সরকার ঠিক স্বৈরাচারী হাসিনার মতন করতে চায় বা করে, আমরা আবারও রুখে দাঁড়িয়ে সেই সরকারকে পতন করে আমাদের দেশকে আবারও সুন্দর করে আমরা তৈরি করব। যখন ব্যক্তি যেই হোক না কেন, সেই ব্যক্তি যদি চাঁদাবাজি, দখলদারি, ধর্ষণকারী এমন হয়ে থাকে, ব্যক্তিকে বাদ দিয়ে দলকে সুসংহত করব। কিন্তু যদি দেখি সেই দলও একই পথে পথিক, তাহলে সেই দলকে সরিয়ে আমরা বাংলাদেশকে, দেশকে রক্ষা করব। সেই যে দলই হোক না কেন, সেটা আমার প্রিয় দল হোক কিংবা আমার নিজের দল হোক কিংবা যে দলই হোক না কেন, সেই দলকে আমরা আবার এই স্বৈরাচার হাসিনার মতন পতন করিয়ে আমাকে দেশকে আবারই নতুন সকাল উপহার দেব। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, যে দেশে একটা অপরাধীও ঘুরে বেড়াতে পারে, একটা নিরীহ মানুষও ঘুরে বেড়াতে পারে, কিন্তু অপরাধী আইনের চোখে অপরাধী। যেমন আইনের মতন তাদের শাস্তি দেবে, আমরা আসলে আইন হাতে তুলে নিতে চাই না। এই জন্য সেটা সম্পূর্ণ আমাদের বাংলাদেশ প্রশাসক, বাংলাদেশের আইন, পুলিশ, আদালত তারা আছে, অবশ্যই তাদের কঠিন থেকে কঠিন শাস্তি তারা পাবে, আজ হোক কাল হোক ইনশাল্লাহ। তবে সেই অপরাধীদের যদি যখন দেখে আমাদের নপ্রায়, আমাদের অভয়নগর, আমাদের আশপাশে তারা ঘুরে বেড়াচ্ছে, তখন আসলে বুক ফেটে যায় যে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ তার বোন, একটা ভাইয়ের সবচেয়ে প্রিয় মানুষ বোন, সেই বোনের তারা আঘাত করে, তাদের স্পর্শ করে, তাদের মানহানি করে। সেসব প্রাণীরা যখন সেসব অপরাধীরা আমাদের বুকের পাশ দিয়ে কিংবা আমাদের রাস্তার পাশ দিয়ে হেঁটে বেড়ায়, তখন নিজের কাছে অনেক খারাপ লাগে। তাই আমি চাই বাংলাদেশের আমাদের উপদেষ্টার কাছে অনুরোধ, যারা অপরাধী তাদের কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করুন।